স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেডে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং আমার সাথে রয়েছেন আমি মিজানুর রশিদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ ফরচুন বরিশাল চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। সো এই বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার যে টার্নিং পয়েন্টটা, এটা আসলে কোনটা বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে বরিশাল যখন চিটাগং কিংসের কাছে লাস্ট ম্যাচটা হেরে যায় 42তম ম্যাচ, সেই ম্যাচটা হচ্ছে বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার টার্নিং পয়েন্ট। এখন আপনি বলতে পারেন যে মানুষের জেতাটা সবসময় টার্নিং পয়েন্ট হয়, তাহলে বরিশালের কেন হারাটা? এখন দেখেন, বরিশাল যদি ওই ম্যাচটা না হারতো তাহলে কিন্তু রংপুর রাইডার্স খুব সম্ভবত 2-এ থেকে যেত এবং চিটাগং কিংস 3-এ। তখন বরিশাল এবং রংপুরের মাঝে কিন্তু প্রথম প্লে অফটা হতো এবং যদি ফরচুন বরিশাল বাই চান্স ওটা জিতে যেত, ফাইনালে আসতো, তাহলে রংপুর এনি হাউ ফাইনালে চলে আসতো এবং তখন বরিশালের জন্য তখন একটা 50-50 চান্স থাকতো বরিশাল ফাইনাল জিতবে কি জিতবে না। ওয়েল, আমরা জানি যে সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। আপনার চোখে সেরা ফিল্ডার নির্বাচিত হওয়ার কথা ছিল কার? আমার চোখে আমি যদি বলি তাহলে সেরা ফিল্ডার নির্বাচিত হবার কথা ছিল নুরুল হাসান সোহানের। কারণ দেখেন, ওনার 12টা না জানি 11টা স্টাম্প, কারণ দেখেন ওনার 11টা না জানি 12টা ক্যাচ ছিল, এছাড়াও তার রান আউট ছিল 3টা। সো সব দিক দিয়ে যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু মুশফিকুর রহিমের মতোই সেম ক্যাচ ডিসমিসালস, বাট নুরুল হাসান সোহান রান আউটের দিক থেকে কিন্তু এগিয়ে আছেন। আপনি যদি নুরুল হাসান সোহানকে বিবেচনায় না রাখেন তাহলে কিন্তু আরিফুল হক 13টা ক্যাচ নিয়েছেন, তিনি কিন্তু বেস্ট ফিল্ডার হবার যোগ্যতা রাখতেন। তবে সেখানে আই ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট মুশফিকুর রহিম সেরা ফিল্ডার হয়েছেন। বরিশাল নিয়ে তো অনেক কথা হলো, তো এবার একটু যাই রংপুরের দিকে। রংপুর রাইডার্সের যে টানা 8 ম্যাচ জয়ের পর হঠাৎ যে তাদের ছন্দ পতনটা হলো আমরা সবাই জানি, তো সেই ছন্দ পতনটা কেন হলো কি মনে হয়? আসলে আপনি দেখেছেন কিনা আমি জানি, রংপুর রাইডার্স তাদের জিএসএল ট্রফিটা নিয়ে কিন্তু রংপুর ট্যুরে গিয়েছিল এবং সেখান থেকে আসার পর রংপুর রাইডার্স যে 5টি ম্যাচ খেলে সেখানে কিন্তু একটি ম্যাচও জয়লাভ করেনি এবং এর আগে কিন্তু 8টা ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। সো রংপুর রাইডার্সের যে এই ট্রাভেলিং যে একটা ক্লান্তি ছিল এবং ওভার যে হাইপ একটা ব্যাপার ছিল রংপুর রাইডার্সের, সেই ব্যাপারটাই হচ্ছে রংপুর রাইডার্সকে ডুবিয়ে দিয়েছে এই পুরো আসরে, যার কারণে রংপুর রাইডার্স লাস্ট 5 ম্যাচের একটি ম্যাচও জিততে পারেনি এবং তারা সেমিফাইনালে অর্থাৎ এলিমিনেটরে তাদের যাত্রা থমকে গিয়েছে। বিপিএল এর দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে 2.5 কোটি টাকার প্রাইজ মানি পেয়েছে তারা। তবে এবার কি প্রাইজ মানি পেয়েছে সেটা আমরা পরে জানবো এবং পরে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা জানি ঢাকা ক্যাপিটালস নিয়ে কিন্তু শুরুর দিক থেকে বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তাদের থিম সং থেকে শুরু করে টিম বাস থেকে শুরু করে সবকিছু, এবং অনেক এখানে সাকিব খান থেকে শুরু করে অনেক নায়ক নায়িকারাও কিন্তু যুক্ত ছিলেন থিম সঙ্গে। সো অনেক টাকা কিন্তু ব্যয় করেছে। কিন্তু ঢাকা দলের পারফরমেন্স সম্পর্কে যদি কিছু বলতেন, কেন তাদের আসলে সবকিছু পারফেক্ট হওয়ার পরেও ম্যাচে কেন তারা সেই পারফেকশনটা আনতে পারেননি? আসলে দেখেন, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বাহির দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট। সো ঢাকা ক্যাপিটালসের হচ্ছে ঠিক ওই রকম। মাঠের বাহিরে আপনি যতই গোছালো থাকেন না কেন, যদি মাঠের ভিতরে আপনাদের কম্বিনেশনটা ঠিক না থাকে, মাঠের ভিতরে যদি আপনারা ট্যাকটিক্যালি আপনারা ভালো না করতে পারেন, তাহলে ওই ফিটফাটের কোনো মূল্য থাকবে না। এবং ঢাকা ক্যাপিটালস প্রথম থেকে যে ভুলগুলো করে এসেছে তারা হচ্ছে টিম সিলেকশনে প্রচুর পরিমাণ ভুল ছিল এবং এক প্লেয়ার বারবার ফ্লপ করার পরেও পরবর্তী ম্যাচে তাকে আবারও একাদশের সুযোগ দেওয়াটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় সমস্যা। এবং লাস্টের যেই 3 ম্যাচ ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে, সেই 3 ম্যাচের পরেও কিন্তু কিছুটা সমীকরণ ছিল ঢাকা ক্যাপিটালসের যাওয়াটা। তবে রাজশাহী এবং খুলনার জয়ে ঢাকা ক্যাপিটালসের সেই আশাটাও নস্যাৎ হয়ে গেছে। তবে বলতে হবে সাকিব খান এবার অভিজ্ঞতা নিলেন। সাকিব খান ড্রাফটের দিনই বলেছিলেন এবার তিনি ছক্কা মারবেন ঢাকা ক্যাপিটালস দিয়ে। তবে সাকিব খানের ব্যাড লাক, তিনি ছক্কা মারতে পারলেন না। তার দলই হচ্ছে 6 নম্বরে থেকে বাদ হয়ে গেল, তার দল ছক্কায় থেকে এবার বাদ হয়ে গেল। সো ইটস ভেরি আনফরচুনেট ফর সাকিব খান। ওয়েল, আমরা আশা রাখছি যে নেক্সট ইয়ারের বিপিএল নিয়ে যে খুব ভালো কিছু হবে, ঢাকার থেকে আমরা খুব ভালো কিছু পাবো। এনিওয়েজ, ঢাকা গ্ল্যাডিয়ার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা 2বার শিরোপা জিতে উচ্ছ্বাসিত বরিশালের ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। সো তার নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন?
আসলে দেখেন যখন একটা দল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় তখন তাদের আত্মবিশ্বাসটা থাকে একেবারে তুঙ্গে। সো ফরচুন বরিশালের এই বিষয়টা যে বাড়তি বোনাসের বিষয়টা এটা আসলে নিশ্চিত করা উচিত, কারণ যেহেতু তারা কোনো প্রকার মাঠের বাইরে কোনো বিতর্ক করছে না, মাঠের ভিতরে তাদের কোনো বিতর্ক নেই। সো ওই হিসাবটা বিসিবির দেখা উচিত। এবং আমি যতটুকু জানি যে তামিম ইকবালের কথায় নাকি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তিনি প্রতিটা প্লেয়ারদেরকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছেন। সো এটা আসলে এই জিনিসটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যখন 2022 কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতে তখন মেসি তার প্রতিটা টিমমেটকে গোল্ডেন আইফোন উপহার দেয়। সো ওই জিনিসটা হচ্ছে আমার তখন মাথায় চলে আসছে যে এটা তো পুরো লিওনেল মেসির কপি। ওয়েল, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন 16 উপহার দিয়েছে ফরচুন বরিশাল। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, আসলে মানে শুনতেও ভালো লাগে এবং বলতেও ভালো লাগছে। আর খেলোয়াড় যারা রয়েছেন তাদেরও কিন্তু অনেক আগ্রহ বেড়ে যাচ্ছে ভালো খেলার, কারণ যে কোনো কাজের পরে যখন আমরা পুরস্কৃত হই তখন কিন্তু কাজ করার ইন্সপিরেশনটা আরো বেড়ে যায়। সো ভিউয়ার্স, খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান যে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতে এরই মাঝে আইফোন 16 পৌঁছে দেওয়া হয়েছে। সো আমরা তো ফরচুন বরিশালকে নিয়ে অনেক কথা বলেছি এবং তার পাশাপাশি না বললেই নয় চিটাগং কিংসের কথা, কারণ বলতেই হবে যে তারাও কিন্তু দুর্দান্ত খেলেছে। ফাইনালে তারা কিন্তু খুবই ভালো খেলেছে। সো চিটাগং কিংসের ফাইনালের ব্যর্থতাটা আসলে কোথায় বলে আপনার মনে হয়? আপনি একটু একটা কথা বলেছেন চিটাগং কিংস ভালো খেলেছে। হ্যাঁ, চিটাগং কিংস ভালো খেলেছে, তবে দিন শেষে জয়টা কিন্তু বরিশালের হয়েছে। সো ওভারঅল দিক থেকে বরিশাল ভালো খেলেছে, তবে চিটাগং কিংসের পারফরমেন্স একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ চিটাগং কিংস অনেক চেষ্টা করেছে, 3 উইকেটে 194 রান করেছে, যেটা বরিশালের 195 করতে গিয়ে 7 উইকেট পড়ে গিয়েছে। এবং চিটাগং কিংসের ল্যাকিংসটা যে জায়গায় ছিল তারা হচ্ছে বিনোরা ফার্নান্দো যখন তার লাস্ট ওভারটা করতে আসে ঠিক তার আগের ওভারে বিনোরা ফার্নান্দো প্রচুর পরিমাণ রান দেয়। সো এরপর ওভারটা বিনোরা ফার্নান্দোকে দেওয়াটা আমি উচিত মনে করিনি, যদিও আমি অধিনায়ক না, মিথুন অধিনায়ক, তিনি জানেন কি করলে ভালো হতো, তিনি ওইটাই করেছেন। তার এই প্রথমবার বিপিএল মঞ্চে বা কোনো একটা টি20 ম্যাচে মিথুন ফাইনাল দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকে সাজিয়েছেন। এবং আরেকটা কথা হচ্ছে লাস্টের ওভারটা একজন স্পিনার অর্থাৎ আরাফাত সানির কিন্তু 3 ওভার বাকি ছিল। সো আরাফাত সানিকে লাস্টের ওভারটা দিয়ে করালে হয়তো ভালো একটা রেজাল্ট আসতো। আলিসের কথা বলতে হবে, ছেলেটার ব্যাড লাক, ইনজুরির কারণে জাতীয় দলে ডাক পেয়েও ছিটকে গিয়েছিলেন এবং বিপিএল এর ফাইনালের আগে ইনজুরির কারণে তিনি উঠে গিয়েছিলেন, পরে নেমে কিন্তু দলকে অবিশ্বাস্যভাবে জিতায়। পরবর্তীতে ফাইনালের আগ মুহূর্তে আলিস আল ইসলামকে দল থেকে বাদ দেওয়া হয় ইনজুরির কারণে। আলিস থাকলে হয়তো গেমটা একেবারে ঠিক অন্যরকম হয়ে যেত। তবে সর্বশেষে না বললেই নয় যে এই কথাটা, ফরচুন বরিশালের যে প্লেয়ার ছিল রিশাদ, ও কিন্তু লাস্টে যে 6টা মেরেছিল এরপরেই কিন্তু আসলে বরিশালের একটু শ্বাসটা নেওয়া শুরু হয়েছে, কারণ মাঝখান দিয়ে কিন্তু পরপর অনেকগুলো উইকেট পড়ে যাচ্ছিল। তখন কিন্তু বরিশালের মানে স্টেডিয়াম যদি আমরা লক্ষ্য করে থাকি যে একদম কিন্তু চুপ হয়ে গিয়েছিল, তারা মানে স্বস্তির নিঃশ্বাসটা আর ফেলতে পারছিল না। কিন্তু রিশাদ একজন খুব ভালো একজন বোলার হিসেবে সে লাস্ট মোমেন্টে এসে যে 6টা দিয়ে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে নিল, এটা কিন্তু বলতেই হয়। আপনি রিশাদকে একজন বোলার হিসেবে ধরতে পারেন, আবার একজন জাস্ট পার্ট টাইম বোলিং অলরাউন্ডার হিসেবে ধরতে পারেন, কারণ রিশাদ যেমন দেখিয়েছেন তার বোলিং এ তেমন দেখিয়েছেন তার ব্যাটিং এ। হ্যাঁ, হয়তো রিশাদ হোসেন তেমনটা সুযোগ পান না উপরে ব্যাটিং করার জন্য, বাট তিনি যে পজিশনে ব্যাটিং করেন সচরাচর সেখানে সেই পজিশন বারবার তিনি ব্যাটিং করতে পারেন না। সো যখন তিনি ব্যাটিং করতে সুযোগ পান, যখন দেখেন দলের ক্রাইসিস মোমেন্ট, তখনই কিন্তু রিশাদ হোসেন জ্বলে ওঠেন এবং তিনি হয়ে যান ক্যামিও ম্যান, দ্য ম্যাজিশিয়ান। ওয়েল, আর সর্বশেষ যেটা বলতেই হয় সেটা হচ্ছে ফরচুন বরিশালের তামিম ইকবাল কিন্তু বলেছেন, নো তামিমিয়ান, নো সাকিবিয়ান, নো মাশরাফিয়ান, অনলি বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা হচ্ছে ওয়ান টাইপ অফ হু ইজ বেটার, মেসি অর রোনালদো, এই ডিবেটটার মতো। ওয়েল, আজকের মতো এই পর্যন্তই। কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেড থেকে আমি এবং মিজানুর রাশিদ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।